এই প্রোগ্রামিং বুঝাইতে যে আমি মাঝে মাঝে এমন ভাষা ইউজ করবো যেগুলো আসলে কোনো প্রোগ্রামারের ভাষা না। যখন তোমরা অনেক ভালো প্রোগ্রামার হয়ে যাবে তখন হয়তো আমার এই কথাগুলো শুনলে তোমাদের কাছে মনে হবে ভাই কীভাবে বলছে, মানে অনেকটা হচ্ছে এইরকম তুমি মোবাইল ইউজ করতেছো, মোবাইলে মেসেজ দেখে কিন্তু তোমার খুব বেশি অবাক হও না, কিন্তু তুমি যদি বার্তা দেখো তোমার কাছে একটু হাস্যকর মনে হয় না? ঘটনাটা এইরকম। তো আমিও প্রথম থেকে এমনভাবে কথাবার্তা বলবো যেগুলো তোমাদের কাছে পরে যখন শুনবা তখন হয়তো হাস্যকর মনে হবে। হ্যাঁ, আর আমরা বিভিন্ন প্রোগ্রাম লিখবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তোমাদের হয়তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, হ্যাঁ, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না। তো আমি যখন আলোচনা করবো তখন ওই ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে এই কথাবার্তা না বলে আমি হয়তো বলবো যে কম্পিউটার এভাবে কাজ করবে। কম্পিউটার যেভাবেই কাজ করবে সবসময় তা কিন্তু না। যেমন ধরো আমি যদি এখানে বলি যে 1+2+3+4+5, এটা একটা ধারা, এখানে 1 থেকে 5 পর্যন্ত যোগ করা হয়। কম্পিউটারকে যদি বলা হয় যে এই 1 থেকে 5 কীভাবে যোগ করে, তো কম্পিউটার কীভাবে যোগ করবে, মানে এটা একটা প্রশ্ন। আর তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 5 পর্যন্ত কীভাবে যোগ করে, তো তুমি একভাবে ক্যালকুলেশন করে আমাকে বলবা। এমনিতে 1, 2, 3, 4, 5 এটাকে একটা ধারা চিন্তা করে তুমি যদি যোগ করতে যাও তো তুমি নিশ্চয়ই এই সূত্রটা ব্যবহার করবা, n × n+1/2। এটা তোমার কাছে সহজ মনে হবে, তাই না? তো এই সূত্রে এটা কোন সূত্র? 1+2+... +n, এই সূত্র হচ্ছে এটা। আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 5। তো আমরা যদি n এর ভ্যালু 5 বসাই দিই তাহলে এখানে 5 × 5+1/2, এখানে হবে 5 × 6/2, তাহলে হচ্ছে 15। কিন্তু কম্পিউটারে যদি বলো যে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে, তখন কম্পিউটার কিন্তু এই সূত্র ব্যবহার করবে না। কম্পিউটার কী করবে? কম্পিউটার করবে কি, প্রথমে 1 এর সাথে 2 যোগ করবে, যোগ করলে যোগফল কত হয়? অ্যাকচুয়ালি 1 এর সাথে 2 না, প্রথমে সে 0 সাথে 1 যোগ করে, যোগফল হয় কত? 1। তার মাথায় প্রাথমিকভাবে থাকে তার কোনো যোগফল নাই, পরে সে এখান থেকে একটা একটা করে পদ নেয় এবং সেটা যোগ করে। প্রাথমিকভাবে তার মেমোরিতে থাকে, মেমোরি বলতে মাথা, ঠিক আছে? সে 1 যোগ করে যোগফল হয় 1। সেই 1 এর সাথে পরে সে 2 যোগ করে, যোগফল কত হয়? 3। 3 এর সাথে যোগফল 3 হইলো, কতটুকু পর্যন্ত যোগ হইলো? 2 পর্যন্ত যোগ হইলো। এরপরে পরবর্তী সংখ্যা কত? 3। সে এই 3 এর সাথে আরও 3 যোগ করে, যোগফল কত হয়? 6। এতটুকু যোগ হয়ে গেল, এটা হচ্ছে তার নতুন যোগফল। এই নতুন যোগফলের সাথে পরে সে 4 যোগ করে, তখন 6 এর সাথে 4 যোগ করে হয় 10। এইটা তখন নতুন যোগফল হয়ে যায়। এই নতুন যোগফলটা পরে পুরনো যোগফল হয়ে যায়, এই পুরনো যোগফলের সাথে আবার 5 যোগ করে পরবর্তী সংখ্যা, দেন সে কত পায়? 15 পায়। এইভাবে সে কাজটা করে, বুঝতে পারছো? তো যদি আমাদের ধারাটা 1 থেকে এরকম 5 পর্যন্ত না হয়ে যদি এমন হইতো 1+2+3+ ... হচ্ছে 100, তখনও সে কিন্তু একইভাবে করতো। একের সাথে প্রথমে 0-এর সাথে 1, 1-এর সাথে 2, তারপরে আবার কত? 3। প্রত্যেক ক্ষেত্রে সে দেখা যেত যে একটা যোগফল পেত, ওই যোগফলের সাথে পরবর্তী সংখ্যা যোগ করতো, যোগ করে নতুন যোগফল পাইছে। এই নতুন যোগফলটাকে আবার সে পুরনো যোগফল মনে করে, এর সাথে বর্তমান একটা সংখ্যা যোগ করে তারপরে আবার নতুন যোগফল পাইছে। কথা বুঝতে পারছো? একই কাজ কিন্তু সে বারবার করতেছে। এইখানে 100 পর্যন্ত হইলে তাকে অনেক করা লাগবে না? মিনিমাম কতবার? 100 বার যোগ করা লাগবে। কিন্তু আমাদের যদি করতে হয় তাহলে আমরা সূত্র ব্যবহার করে ফেলবো। সূত্র কি করব? সূত্র হচ্ছে n × n+1/2। আমরা এভাবে বসাবো যে 100 × 100 + 1/2, 50, 101 মানে 5050। কত কম সময়ের মধ্যে হয়ে গেছে না? তো মনে হচ্ছে কম্পিউটারে অনেক বেশি সময় লাগবে, তাই না? কিন্তু কম্পিউটারে আসলে এত বেশি সময় লাগবে না। বা আমরা যেভাবে ক্যালকুলেশনগুলো করি, এই যেমন ধরো এই 5 × 5+1/2, এই কাজটা যদি তুমি কম্পিউটারকে করতে বলো তো ও কী করবে? ও কী করবে এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ও যেভাবে করতেছিল সেভাবে করাটাই ওর জন্য ভালো। এখন ও কী করে সেটা আমরা আগে দেখি। এর আগে তোমরা কি জানো যে এই কম্পিউটার হচ্ছে গুণ বা বিয়োগ ভাগ করতে পারে না, ও যোগ করতে পারে, হয়তো বিয়োগও করতে পারে নাকি? কিন্তু আসলে বিয়োগও করে সে 2's কমপ্লিমেন্ট করে, ওইখানে ওইটাও কিন্তু এক ধরনের যোগই। তাহলে কম্পিউটার কী করতে পারে? যোগ করতে পারে। আচ্ছা, এখন এই জায়গায় ধরো আমি এই কাজটা ওকে করতে বললাম যে 5 × 5+1, এই অংশটা ঠিক আছে, 5+1 সে এটা 6 করে, 5 × 6। এই জায়গায় একটা গুণ আছে না?
কিন্তু এই গুণ কি সে করতে পারবে? এই গুণ করতে পারবে না। তাহলে এই গুণ, এই 5 × 6 কে সে কীভাবে করবে? 0-র সাথে 5 যোগ করবে, যোগ হয় কত? 5। ওই 5-এর সাথে আবার 5 যোগ করবে, হবে কত? 10। 10-এর সাথে আবার 5 যোগ করবে, 15। এই 15-এর সাথে 5 যোগ করবে, হবে কত? 20। 20-এর সাথে 5, 25। আবার 25-এর সাথে কত? 5, হবে কত? 30। কয়বার যোগ করলো? 6 বার। এই 6টা নিচ্ছে সেইখান থেকে। তাহলে 5-এর সাথে 6 গুণ করতে বলা মানে হচ্ছে 6 বার 5 যোগ করা, একই কথা। এবং সেইভাবেই করে। যদি তাকে কখনো বলা হয় 5-এর সাথে 11 গুণ করো, তাহলে 5-কে সব কতবার যোগ করবে? 11 বার। ঘটনা বুঝতে পারছো? তাহলে এখানে কয়টা অপারেশন তার চলছে? 5টা, 6টা। যাক, এটা এখানে ক্যালকুলেশন করে সে 30 পাইলো। এবার 30টা 2 দিয়ে ভাগ করতে বলছে। এখন ভাগটা সে কীভাবে করবে? সে 30 থেকে 2 বিয়োগ করবে, হবে কত? 28। পরে 28 থেকে আবার 2 বিয়োগ করবে, হবে কত? 26। এইভাবে করতে করতে একটা সময় সে 4 - 2 = 2, 2 - 2 = কত? 0। এই সময় এরকম হবে, তখন সে থামবে। মানে 2 থেকে কম যখন হবে তখন সে থেমে যাবে। এবং সে হিসাব করবে তার কয়বার বিয়োগ করতে হইল। কি মনে হয় তোমাদের কয়বার বিয়োগ করতে হয়েছে? নিশ্চয়ই 15 বার। ওই 15 হচ্ছে তার ভাগফল। তাহলে এবার বলো, সে এইভাবে তুমি যে সূত্র ব্যবহার করছো সেই সূত্র ব্যবহার করে যদি কাজটা করে, তাহলে তার কতটুকু সময় লাগবে? কতগুলো অপারেশন লাগবে? আমরা যদি এটাকে একটা অপারেশন বলি, এটা একটা, আর এখানে 6টা, আর ভাগ করছে 15টা, তাহলে 1, 6 আর 15 কত হয়? 22। 22টা অপারেশন তার দরকার। কিন্তু এইভাবে যদি সে যে বোকার মতো যদি যোগটা করে, তাহলে তার মোটামুটি 5টাতেই কাজ শেষ হয়ে যায়। তাহলে কোনটা ওর জন্য বেটার? অবশ্যই এটা, প্রথমটাও বেটার। এবং সে এইভাবেই ধরো কাজ করলো। তবে এই কাজটা এত দ্রুত করে যে তুমি কল্পনা করতে পারবা না। বুঝতে পারছো? তোমরা প্রসেসরের গুণাবলী বলতে তোমরা কি বুঝো? তোমরা দেখবা বিভিন্ন কম্পিউটারের প্রসেসরের স্পিড দেখে আসলে আমরা যাচাই করি যে কম্পিউটারটা কত ভালো বা সিপিইউ কত দ্রুত কাজ করে। যেমন আমি যখন প্রথম কম্পিউটার কিনছিলাম তখন এত মেগাহার্টজ ছিল আমার প্রসেসরের স্পিড, 1.8। এটা আজকে থেকে প্রায় 15 বছর আগে। হ্যাঁ, 1.8 মেগাহার্টজ মানে হচ্ছে 1.8 × 10⁶ হার্টজ। এর মানে কি বলো তো? পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এতবার সে তার দিক পরিবর্তন করতে পারে, তথ্য পরিবর্তন করতে পারে প্রতি সেকেন্ডে। বুঝতে পারছো? এত মানে কত? 18, এরপরে 5টা শূন্য, মানে 1,000,000,000,000 লক্ষ ইউজ কিন্তু। হ্যাঁ, আর তোমার যোগ বিয়োগ গুণভাগ করতে হলে যে খুব যে ডেটা পরিবর্তন করতে হয় তা কিন্তু না। তো এই কাজগুলো তার কাছে মানে তেমন কোনো ব্যাপারই না। আর এত দ্রুত কাজ করে বলে আসলে আমরা বুঝতে পারি না, আমরা বুঝি না যে তার সময় লাগছে। আমাদের তো মনে হয় তার কোনো সময় লাগে না, করার সাথে সাথে সে করে দিছে। তো এখন আমরা একটা ফ্লো চার্ট তৈরি করব এই 1 থেকে 5 পর্যন্ত, বা 1 থেকে 10, বা 1 থেকে 100 পর্যন্ত তৈরি করার, যোগফল বের করার জন্য আমরা একটা প্রসিডিউর বা একটা ফ্লো চার্ট তৈরি করব। সেই ফ্লো চার্টে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আর কি তোমাদের জানতে হবে। খুব বেশি না, হয়তো 2-3টা ফ্লো চার্ট আমি দেখাইলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা শুরু করি। শুরু করার আগে দেখি আমাদের এখানে কি কাজ করতেছি আমরা। আমরা কি এটা বলতে পারি যে এখানে আমাদের প্রথমে একটা যোগফল ছিল, সেটা হচ্ছে 0, এর সাথে একটা সংখ্যা যোগ করছি, বর্তমান সংখ্যা 1, যোগ করে নতুন একটা যোগফল পেয়েছি। সেই যোগফলের সাথে আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ করছি, এবং এটা হচ্ছে যোগফল। এটাও কি, সরি, এটা যোগফল, এটাও যোগফল। এটা হচ্ছে পুরান যোগফল, এটা কি নতুন যোগফল। আর এটা হচ্ছে তার সংখ্যা, বর্তমান সংখ্যা। বর্তমান সংখ্যা বলা হয়, বর্তমান সংখ্যা মানে হচ্ছে তুমি এখন কোন সংখ্যার মধ্যে আসো, কোন সংখ্যাটা তুমি পরবর্তীতে যোগ করবা। আর এই বর্তমান সংখ্যা কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা কত করে বাড়াচ্ছি? 1। প্রথমে 1, তারপরে কত? 2। এটাই ধারার উপর ভিত্তি করে আমরা দেখতেছি যে 1 1 করে বাড়তেছে। তো এটাকে আমি যদি লিখি তাহলে কিন্তু এইভাবে লিখতে পারবো, এই নতুন যোগফল হচ্ছে পুরানো যোগফল প্লাস কি বর্তমান সংখ্যা। পুরানো যোগফলকে তুমি যদি s দিয়ে প্রকাশ করো,
এটা আই দিয়ে প্রকাশ করতে পারো, ধরো এটা লিখতে পারো অ্যাজ ওল্ড, এটাকে বলতে পারো অ্যাজ নিউ। তবে নিউ ওল্ড লেখার আসলে দরকার নাই, তুমি যদি শুধু এটা বলে দাও এস ইকুয়াল টু হচ্ছে এস প্লাস আই, এস মানে হচ্ছে সামেশন, হ্যাঁ, অথবা তুমি এটা সামেশন সাম লিখলা, সাম ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস আই, এটা লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। বা যোগফল ইকুয়াল টু হচ্ছে যোগফল প্লাস বর্তমান সংখ্যা, এটা লিখলেও কোনো সমস্যা নাই। এই নতুন পুরাণ লিখতে হবে এমন কোনো কথা নাই, কারণ প্রোগ্রামিং এটা এইভাবেই কাজ করে। এই এই সামটাকে সে পুরাণ যোগফলই মনে করবে। অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম হয়, তুমি যখন এই প্রোগ্রামটা করবা 1 + 2 + 3 + 4 + 5, তখন ওরা করে কি তার কম্পিউটারের মেমোরিতে দুইটা জায়গা নেয়, এই দুইটা জায়গা নেয়, একটা হচ্ছে সামের জন্য আর একটা হচ্ছে কার জন্য, আয়ের জন্য, ঠিক আছে। এবং ফার্স্ট টাইম সে সামের ভ্যালু এখানে 0 রাখে আর আয়ের ভ্যালু কত রাখে, 1 রাখে। জাস্ট দুইটা বক্সের মতো চিন্তা করো, দুইটা বক্স এখানে আছে, একটার মধ্যে 0 আর একটার মধ্যে কি 1। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে কথা আসছে, আমি এই কথাটা বলে নিই। এই মেমোরি বলতে কিন্তু র্যাম বোঝায় এখানে। প্রোগ্রামিং যারা করে, প্রোগ্রামাররা শুধু র্যামকে অ্যাক্সেস করতে পারে। এখানে আমি যতবারই মেমোরি বলবো তোমরা ধরে নিবা এটা আসলে কাকে বলতেছি, র্যাম। মেমোরি কিন্তু অনেক ধরনের হতে পারে, ধরো সিপিইউর মধ্যে এর মধ্যে থাকে ক্যাশ প্রসেসরে, তারপরে হচ্ছে মেইন মেমোরি বলতে আসলে র্যাম বোঝায়। হার্ড কিন্তু একটা মেমোরি, এখানেও কিন্তু তথ্য সংরক্ষিত থাকে, কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে কি ব্যবহার করব, র্যাম ব্যবহার করব। তো আমি এখানে বললাম যে দুইটা জায়গা দখল করছি মেমোরিতে, একটা হচ্ছে সামের জন্য আর একটা কার জন্য, আয়ের জন্য। তো ফার্স্ট টাইম এখানে কি কি থাকবে, 0 থাকবে আর এখানে কি থাকবে, 1 থাকবে। এরপরে সে করবে কি, এই দুইটা যোগ করবে, যোগ করে যোগফল কি হবে, 1 হবে। সে এই 0টা মুছে দিবে, মুছে দিয়ে এখানে কি 1 লিখবে, এবং এই সংখ্যাটাকে সে এক বাড়ায় ফেলবে, বাড়ায় কত করবে, 2। এরপর আবার যোগ করবে, 1 আর 2 যোগ করলে কত হবে, 3। আর 2 কে তখন এক বাড়ায় দিবে, হবে কত, 3। এরপরে 3 আর 3 যোগ করবে, যোগ করলে হবে কত, 6, এবং এটাকে এক বাড়ায় দিবে, হবে কত, 4। 6 আর 4 যোগ করবে, 6 আর এটা হবে 10, ধরো 10 হইলো, তখন এটাকে এক বাড়ায় দিবে 5, এটাকে এই 6 এটার সাথে এটা যোগ করবে, হবে 15, আর এখানে এটা করবে 6। যেই এটা 5 থেকে বেড়ে গেল তখন সে বন্ধ করে দিল। এখানে যে যোগফলটা আছে সেই যোগফলটাই সবাই দেখাইলো। মেমোরিতে কিন্তু তখন কি থাকবে, মেমোরিতে তখন সামের জায়গায় থাকবে হচ্ছে 15 আর আয়ের জায়গায় থাকবে কত, 6। কেউ যদি মনে করে যে না ওই প্রথমে যে 1 বসেছিল সেই 1টা সে এখানে আশা করে, সেই আশা কিন্তু সফল হবে না, ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে যে পুরনো যে যোগফলগুলো আছে সেই যোগফলগুলো কিন্তু সে পাবে না, সে ফাইনাল যোগফলটা পাবে। আমার কথা বুঝতে পারছো, আগের ভ্যালুগুলো সরাই দিয়ে সে কি নতুন ভ্যালু বসাবে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে দুইটা জিনিস করতেছে, একটা হচ্ছে সাম ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস আই, আর একটা করতেছে আই ইকুয়াল কি, আই প্লাস 1, আই ইকুয়াল আই প্লাস 1। এটা কি এমনিতে লেখা সম্ভব, এমনি কি লেখা সম্ভব, এমনি লেখা সম্ভব না, কিন্তু প্রোগ্রামিং লেখা যাবে। এটার মিনিং হচ্ছে আয়ের সাথে এক যোগ করে সেই যোগফলটা আবার আইতে বসানো। মানে আয়ের জন্য তুমি যে মেমোরিতে জায়গা রাখছো সেখানে যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ করে আবার ওইখানে রিপ্লেস করা আর কি। এটা ক্লিয়ার তো না, এটা কিন্তু এইভাবে লেখা যায়, এটা এক ধরনের অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে এটা এক ধরনের অ্যাসাইনমেন্ট। তুমি যদি কম্পেয়ার করতে চাও তখন দুইটা ইকুয়াল দিতে হয়। ধরো তুমি দুইটা সংখ্যার এর মধ্যে কম্পেয়ার করবা, এ ডাবল ইকুয়াল এ আর বি সমান কিনা। তুমি যদি এই টেস্টটা করতে চাও তাহলে এ ইকুয়াল ইকুয়াল বি, এইভাবে লিখতে হবে। আর যদি তুমি কখনো এটা লেখো এ ইকুয়াল টু বি, এর মানে কিন্তু বি এর ভ্যালু এ করে, ধরো এইখানে এ এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু কি 2। তোমার যদি বলে এটা মানে এটা কি, তখন তুমি চেক করবা যে এ আর বি সমান কিনা, এখানে কি সমান না, তো তুমি নো, রেজাল্ট হিসেবে নো বলে দিবা। বা আসলে এখানে নো বলা মানে হচ্ছে আউটপুটটা 0, আর যদি দুটো সমান হইতো তাহলে আউটপুট কত হইতো 1। দেখ, আর এই জায়গায় এর মানে কি, এর মানে হয়েছে বি এর যা ভ্যালু আছে সেটা এর মধ্যে বসাতো। তাহলে তোমার এই বি এর ভ্যালু কত 2, তখন 5টা মুছে দিবা, মুছে দিয়ে কত বসাইবা 2। দুইটা পার্থক্য বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা, আর এটা হচ্ছে কম্পেয়ার করা।
ডাবল ইকুয়াল দিলে এটা আমরা আরো পরে আরো শিখব। তো এই সিম্বলগুলাই হচ্ছে তুমি তোমার ইয়েতে ফ্লো চার্টে এই ইকুয়াল টিকল দিবা না, তুমি এই তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে তুমি আই এর সাথে আই প্লাস ওয়ান, আয়ের সাথে ওয়ান যোগ করে সেটা কই রাখবা, আই ইনসার্ট করবা। ঠিক আছে, ফ্লো চার্টের মধ্যে এইভাবে লেখা হয়। তাহলে ফ্লো চার্টের মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস করতেছি, একটা হচ্ছে সাম ইকুয়াল টু কি সাম প্লাস আই, আর আই ইকুয়াল আই প্লাস ওয়ান। এবং এই কাজটাকে আমরা বারবার করতেছি না, অবশ্যই এই কাজটা খুব মানে ফ্রিকুয়েন্টলি করতেছি, তবে খেয়াল রাখতেছি আয়ের ভ্যালু যেন কখনোই 5-এর বেশি না হয়। যখন 5-এর বেশি হবে তখন কিন্তু আমরা অফ করে দিচ্ছি। আচ্ছা, তো এটা তো নর্মাল যোগ বিয়োগ, এটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হয়, যেটা আমরা আয়তক্ষেত্রের মধ্যে রাখলাম। এখন এই কাজটা করার আগে নিশ্চয়ই আমরা একটা চেক করতেছি। যে কোনো চেকিং হচ্ছে এই সিম্বলের মধ্যে রাখবা। এটা কি বর্গক্ষেত্র, একটু ইয়ে আর কি খারাপ হচ্ছে, রম্বসও হইতে পারে। হ্যাঁ, এটা যে কোনগুলো 90 ডিগ্রি হতে হবে এমন কোনো কথা নাই। এখানে অবশ্যই আই লেস দেন অর ইকুয়াল 5। যদি ইয়েস হয় তাহলে সে এখানে যাবে, যদি ইয়েস, আর যদি নো হয় তাহলে অন্য রাস্তা দেখবে। অন্য রাস্তায় কী করবে সেটা আমরা পরে দেখি। তো এখন আমরা ফ্লো চার্টটা তো প্রথমে শুরু করবো, তাই না? এই জন্য প্রথমে লিখতে হয় স্টার্ট, এবং সেটা ইলিপসের মধ্যে লিখতে হবে। তোমরা এখন তুইলো না, কারণ এদিক ওদিক মুছবো তো, বা হচ্ছে একবার উপরে লিখবো আবার নিচে লিখবো, একবার ফাইনালি তোমরা তুইলো। তো এই হচ্ছে স্টার্ট করলা। স্টার্ট করার পরে নিশ্চয়ই আমাদের অ্যাসাইন করতে হবে কিছু ভ্যালু। কি ভ্যালু অ্যাসাইন করতে হবে? আমাদের বলতে হবে সাম ইকুয়াল হচ্ছে 0, এটা বলতে হবে, এবং আই ইকুয়াল হচ্ছে 1। আমার কথা কি বুঝতে পারছো? এটা না বলে দিলে কি সে বুঝবে? আচ্ছা, এটা না বলে দিলে বুঝবে না, আর একটা ঝামেলাও হইতে পারে। কারণ তুমি তোমার প্রোগ্রামে প্রথমে মেমোরিতে জায়গা দখল করতে হবে, যে ভাই আমি এরকম কিছু কাজ করতে চাই, সংখ্যাগুলো যোগ করতে চাই, আমার 2টা জায়গা দাও। এখন ওই জায়গাকে আগে কেউ ইউজ করছে কি করে না সেটা কি তুমি জানো? এমন হইতে পারে আগে কেউ ইউজ করছে, তো আগে কেউ যদি ইউজ করে তখন ও তো জায়গাটা ব্যবহার করছে, ও যাওয়ার সময় কিন্তু জায়গাটা পরিষ্কার করে যায় না। ব্যাপারটা এরকম যে অন্য যে আসবে সে পরিষ্কার করে নিবে, আমার কি দরকার? কথা বুঝতে পারছো? তো এই জন্য প্রথমে এসেই তোমার হচ্ছে তুমি যে মেমোরিতে 2টা জায়গা দখল করছো, সামের জন্য একটা, আরেকটা কার জন্য, আয়ের জন্য, ওইটা পরিষ্কার করে নিবা। পরিষ্কার করার মানে হচ্ছে এখানে 0 সাম 0 দেয়া, আর আই 1 দিলে তো অপরিষ্কার হলো তা কিন্তু না, কারণ আমার আয়ের ভ্যালু তো 1ই হবে, এবং সামের ভ্যালু কি 0ই হবে। যেটা তোমার হওয়া উচিত সেটা দিয়ে ওইখানে ওই ভ্যালুগুলা ওই ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিবা। তো সামের ভ্যালু তাহলে 0 হলো, আর আয়ের ভ্যালু কত? 1 হলো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে আমরা এই চেকিংয়ে চলে যাব। অ্যারো দিয়ে দিবা, অ্যারো দিয়ে দিবা স্টেপ বাই স্টেপ। তো হ্যাঁ, এটা অ্যারো দিয়ে দিতে হবে, কিন্তু এটা তুমি ওই দেখবা কিছু কিছু ফ্লো চার্টে ইকুয়াল লো দিছে, এটা সমস্যা না। আমরা সাধারণত প্রোগ্রাম যখন লিখবো, এটাতে একটা ফ্লো চার্ট তৈরি করতেছি। যে কোনো কাজ করার আগে তুমি আগে একটা ফ্লো চার্ট তৈরি করবা, বা ধরো তুমি কোথাও কোনো কাজ করার আগে একটা প্ল্যান করো না যে আমি এটার পর এটা করবো। এটা এক ধরনের প্ল্যানিং বলতে পারো। হ্যাঁ, ফ্লো চার্ট এক ধরনের প্ল্যানিং, এটা কিন্তু কোড না। হ্যাঁ, আমরা পরে কোড লিখবো, যখন কোড লিখবো তখন হচ্ছে তোমরা ইকুয়াল সাইন ব্যবহার করবা, আর ফ্লো চার্টের মধ্যে তোমরা তীর চিহ্নই ব্যবহার করবে। ঠিক আছে? তবে ইকুয়াল ব্যবহার করলেও সমস্যা নাই। তাহলে আমরা এখানে প্রথমে সামের ভ্যালু 0 করলাম, আয়ের ভ্যালু 1 করলাম। এরপরে চেক করলাম যে আই কি 5-এর থেকে ছোট, আই তো অবশ্যই 5-এর থেকে ছোট, আয়ের ভ্যালু 1, অ্যান্ড ইয়েস। যতক্ষণ পর্যন্ত ইয়েস হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইদিকে যাব, এবং যে কি করব, সামের ভ্যালু কত করব? সামের ভ্যালু কত ছিল? 0 ছিল। আয়ের ভ্যালু কত ছিল? 1। এখন সামের ভ্যালু কত হবে? 1 হবে। আর এই লাইনে এসে আয়ের ভ্যালু ছিল 1, এটা 1 এর সাথে যোগ হয়ে এটা কত হয়ে যাবে? বুঝতে পারছো? তাহলে আয়ের ভ্যালু এখন হইল 2, আর সামের ভ্যালু কত? 1। আমরা এখানে লিখি, আমার মনে হয় লেখা লাগবে না, সাম ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে সে আবার ঘুরে এইদিকে আসবে। তারা তো এই কাজ আরো বারবার করতে হবে।
i এর ভ্যালু 2 হয়ে গেছে, এখন 2 এর সাথে সে 5 চেক করবে, 2 কি 5 এর থেকে ছোট? ইয়েস, আবার এখানে আসলো, সামের ভ্যালু কত ছিল? 1, i এর ভ্যালু কত? 2, 1 আর 2 যোগ করে সামটা কত হবে? 3, এটা কিন্তু বাদ। এই লাইনে আসলো, এখানে i এর ভ্যালু তখন 2, আগে 2 ছিল, এখান থেকে এই যখন বের হয়ে গেছে তখন তো 1 কে 2 করে ফেলছিল, আর এখন হয়ে যাবে কত? 3, ওই 3 এর সাথে 3, আচ্ছা 3 এর সাথে 3 যোগ করার আগে নিচে এদিক দিয়ে ঘুরে এখানে এসে চেক করবে 3 কি 5 এর থেকে বড়? না, মানে 3 হচ্ছে 5 এর থেকে ছোট, যেহেতু ছোট এটা শর্ত সিদ্ধ করছে, সেই ভিতরে ঢুকলো, ঢুকে সামের ভ্যালু 3, আয়ের ভ্যালু কত? 3, তখন সাম কত হয়ে যাবে? 6, নিচে লাইনে আসলো, আই তখন কত হবে? 3 থেকে হবে কত? 4, 4 এখানে চেক করবে, এটাও সিদ্ধ করছে, এখানে আসলো, এখানে এসে যোগ করে সামের ভ্যালু হয়ে গেল কত? 10, আয়ের ভ্যালু হবে কত? 5, 5 নিয়ে এসে এখানে ঢুকলো, এটা কি শর্ত সিদ্ধ করে? করে, কারণ লেস দেন অর ইকুয়াল আছে তো। তারপরে আবার ভিতরে ঢুকবে, 10 এর সাথে 5 যোগ করবে, যোগফল হবে 15, আর তখন আয়ের ভ্যালু হয়ে যাবে কত? 6, এটা ঘুরে এইদিকে আসবে, এখন কি আর শর্ত সিদ্ধ করবে? করবে না, নো, তার মানে কোন দিকে? এদিকে চলে যাবে। কিন্তু এখন আর আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ অলরেডি 1 থেকে 5 পর্যন্ত যোগ হয়ে গেছে, এবং যে যোগফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই যোগফলটা এখন প্রিন্ট করে দিলেই হবে। তো প্রিন্ট করা হচ্ছে এক ধরনের আউটপুট, তুমি ডিসপ্লেতে দেখাইতেছো, প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করি, কিন্তু এখানে এই জায়গায় কিন্তু ডিসপ্লেতে দেখানো, মনিটরে কোনো কিছু দেখানো কিন্তু এক ধরনের প্রিন্ট করা। তো তোমার এখন কত প্রিন্ট করতে হবে? 15 মানে কি সাম প্রিন্ট করবা, ঠিক আছে? তো তুমি এই রাস্তা দিয়ে এখানে চলে আসবা, যে কোনো ইনপুট এবং আউটপুট সাধারণত সামান্তরিকের মধ্যে রাখতে হয়, ইনপুট এবং আউটপুট এই দুটো জিনিস সামান্তরিকের মধ্যে রাখতে হয়। আমরা যেহেতু এখানে প্রিন্ট করতেছি, এটা আউটপুট, এখানে লিখবো প্রিন্ট সাম, শেষ কাজ, যেহেতু শেষ দ্য ইন্ট, এটা আবার রাখতে হয় ইলিপসের মধ্যে, একদম শুরু স্টার্ট, স্টার্ট এবং হচ্ছে শেষ ইন, এটা সবসময় কার মধ্যে রাখবা? ইলিপস, উপবৃত্ত আর কি, উপবৃত্তাকার হবে সিম্বলটা। আর ইনপুট আউটপুটের জন্য কার মধ্যে রাখতে হবে? সামান্তরিকের মধ্যে রাখতে হবে 1। আর যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাসাইনমেন্ট, এখানে যেমন এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট, এটাও অ্যাসাইনমেন্ট, এটাও কি অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টগুলো আমরা আসলে করব আয়তক্ষেত্রের মধ্যে। আর যখন কোনো এরকম চেকিং থাকবে, সেই চেকিংটা আমরা কার মধ্যে রাখবো? রম্বস বলো বা বর্গক্ষেত্র বলো, খাড়া রম্বস, খাড়া বর্গক্ষেত্র, এই বইয়ের মধ্যে একটা চার্ট আছে, তো তোমরা এই চার্টগুলো আর কি মুখস্থ করবা, ঠিক আছে? এই হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল। তোমাকে যদি 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল বের করতে বলে, তো তুমি এখানে কোন জায়গায় চেঞ্জ করবা? 5 এর জায়গায় কত লিখে দেবে? 100, শেষ। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কখনো বলে এরকম 1 + 3 + 5 + ডট 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 99, তাহলে এখানে আয়ের জায়গা হবে কি 99, i লেস দেন অর ইকুয়াল টু 99 হবে, আর এই জায়গায় i ইকুয়াল টু i প্লাস 2, বুঝতে পারছো? আর কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তো এইভাবে ধারা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কোন জায়গায় কি পরিবর্তন করা দরকার। আমরা এক কাজ করি, এটার প্রোগ্রামের কোডটা কি হবে সেটা একটু দেখে ফেলি। প্রোগ্রামের কোড 1 + 2 + 3 + 4 ডট 5, এটা একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করি। যদি একই কাজ বারবার করো, লুপ ব্যবহার করি। লুপ 3 ধরনের, একটা হচ্ছে ফর লুপ, আর একটা হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো আমরা পরে শিখবো, আমরা আজকে শুধু ফর লুপ শিখবো। ফর লুপ দিয়ে আমরা এই প্রোগ্রামটা করে ফেলতে পারি। ফর লুপের স্ট্রাকচারটা কি? ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে ফর
একটা ওই ভেরিয়েবল আই কোত্থেকে স্টার্ট হয়েছে 1 থেকে এবং কত পর্যন্ত যাবে অবশ্যই i লেস দেন অর ইকুয়াল টু 5 কত পর্যন্ত যাবে এটা এখানে লিখবা এবং প্রত্যেকবার সে কত করে বাড়ায় i এর ভ্যালু 1 করে এটাকে তুমি i প্লাস প্লাস এভাবে লিখবা i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 1 বুঝতে i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1 i মাইনাস মাইনাস ইকুয়াল হচ্ছে i মাইনাস 1 তোমার হয়তো এটা ভাবতে পারো যে দুইটা প্লাস দিছি তিনটা প্লাস দিলে মানে i প্লাস 2 হইব এরকম না মানে তুমি যদি i প্লাস 2 করতে চাও তখন আসলে তোমার এইভাবে লিখতে হবে i প্লাস ইকুয়াল 2 এর মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 2 মানে i ইকুয়াল i প্লাস 2 তুমি যদি i ইকুয়াল i প্লাস 3 লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে i প্লাস ইকুয়াল 3 তুমি i প্লাস প্লাস কে ওইভাবে লিখতে পারো i প্লাস ইকুয়াল 1 বুঝতে পারছো না এগুলো আমরা আরো পরে ডিটেইলস আলোচনা করব আপাতত এখানে আসো তো দেখো আমরা যে এখানে একই কাজ বারবার করছি যে ফ্লো চার্টে এই কাজটা কিন্তু বারবার করছি ঘুরে ঘুরে করছি এইটাই আমি যখন প্রোগ্রামে লিখতে যাব তখন আমাকে এইভাবে লিখতে হবে এইভাবে লিখতে হবে শুরুটা করবো i ইকুয়াল টু 1 থেকে এখানে চেকিং কন্ডিশনটা লিখবো আর এখানে এটা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর কত করে বাড়াবো আর কোন কাজটা বারবার করব সাম ইকুয়াল টু কত সাম প্লাস i এখানে ঘটনা যেটা ঘটবে যে i ইকুয়াল টু i প্লাস সে এই জায়গায় প্রথমে i ইকুয়াল টু 1 নিয়ে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে সামের সাথে কত যোগ করবে i সামের হলো আগে 0 ধরে নিই এই মনে করো সাম ইকুয়াল টু হচ্ছে 0 এটা লিখে দিলাম এই জায়গায় আইটা লেখা দরকার নাই কারণ i তো এখানে 0 1 হচ্ছে এখানে তো লেখাই আছে 1 সামের ভ্যালুটা 0 করে ফেললাম সে ভিতরে ঢুকলো i এর ভ্যালু এখানে 1 আর সামের ভ্যালু 0 এই জায়গায় এসে সে সামের ভ্যালু 0 বসালো i এর ভ্যালু কত বসালো 1 0 আর 1 যোগ করে যোগফল কত হবে 1 তাহলে সামের ভ্যালু কত হলো 1 এরপরে সে বের হয়ে যাওয়ার সময় যে এই কাজটা করবে i প্লাস প্লাস i প্লাস প্লাস মানে কি i এর ভ্যালু কত বাড়াবে 1 1 বাড়ালে সেটা কত হয়ে যাবে 2 এই নিচে কি এই লাইনটা লেখার দরকার আছে i ইকুয়াল টু i প্লাস 1 কারণ আমরা তো লুপের এর ভিতরেই বলে দিছি যে i এর ভ্যালু কত বাড়াবে 1 এইজন্য এখানে আর i ইকুয়াল টু i প্লাস 1 লেখার দরকার নেই সে i এর ভ্যালু 2 করে সে ঘুরে এই জায়গায় আসবে মাঝখানে সে চেক করবে i এর ভ্যালু 5 এর থেকে ছোট কিনা হ্যাঁ না না এই আসলে HTML এখানে HTML স্টাইলটা কি করতো ও আচ্ছা হ্যাঁ এই স্ট্রাকচারটা এটা কথা বলছো হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এখানে এটা এভাবে বলতে পারো স্টাইল ট্যাগের মতোই তবে এই প্রোগ্রামিং তোমরা ওই যে HTML এর সাথে মিলায়ও না একবার নতুন ভাবে মনে করো যে জিনিসটা নতুন একদম নতুন ভাবে শিখতেছি তাহলে অনেক সুবিধা হবে দুইটার সাথে মিলানো যায় না এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি হচ্ছে তুমি যা যা করবা বারবার সেটা লিখবা এটা হচ্ছে লুপের বডি এটাকে বলে লুপের বডি হ্যাঁ যেই কাজটা বারবার করা হয় আর এটা কত পর্যন্ত চলবে বা কতবার একই কাজ করবে সেইগুলো আর কি এখানে ডিফাইন করা থাকে যেমন ধরো আমি এখানে 1 থেকে শুরু করছি একবার করলো করার পরে আয়ের হলো 1 বাড়াবে এখানে এসে চেক করবে যে কন্ডিশনটা ফিল আপ করছি কিনা তো আমরা যতটুকু আসছিলাম সেখানে i ইকুয়াল টু 2 ছিল তো 2 কি 5 এর থেকে ছোট হ্যাঁ ছোট তখন আবার ভিতরে ঢুকে যোগ করবে যোগ করে বের হয়ে যাওয়ার সময় আবার এদিকে তাকাবে তাকে সেই i গুলো 1 বাড়াবে কত হবে 3 আবার এখানে এসে চেক করবে এটা যদি ফিল আপ করে তারপর ভিতরে ঢুকবে আবার যোগ করবে 3 যোগ করলে হয়তো 6 হয়ে যাবে বের হয়ে যাওয়ার সময় i ভ্যালু কত হবে 4 তারপর আবার ঘুরে আসবে এটা ফিল আপ করবে ঢুকবে 10 হবে বের হয়ে যাবে কত হবে 5 ও ফিল আপ করবে শর্ত সিদ্ধ করবে আবার এখানে ভিতরে ঢুকলো 10 এর সাথে 5 যোগ করলো কত 15 তখন i ভ্যালু কত হয়ে যাবে 6 এরপরে কি আর মিলবে তখন কিন্তু সে আর লুপে ঢুকবে না আমার কথা বুঝতে পারছো সে লুপে ঢুকবে না ঢুকে সে এর নিচে লাইনে চলে আসবে নিচে লাইনে চলে এসে সেখানে প্রিন্ট করবে প্রিন্ট করার জন্য একটা ফাংশন আছে সিতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে প্রিন্টএফ ওর ভিতরে তুমি বলে দিবা সাম দিয়ে কলন দিলা
কোলন দিয়ে তুমি একটা নিশ্চয়ই সংখ্যা প্রিন্ট করতে চাও, সেই সংখ্যাটা কত? 15, এখানে 15, হ্যাঁ। এবং এই সংখ্যাটা কই আছে? কোনো একটা মেমোরিতে আছে। কি মেমোরি? সাম নামের মেমোরি, যদিও আমরা উপরে এখনো ডিক্লেয়ার করি নাই। তো ওই মেমোরি থেকে যখন কোনো ভ্যালু তুমি নিয়ে আসবা, তখন এখানে শুধুমাত্র কিভাবে দেখতে চাও, সেটাকে ডেসিমাল সংখ্যা দেখতে চাও? যদি ডেসিমাল দেখতে চাও তাহলে এখানে পার্সেন্ট দিয়ে লিখবা, দিয়ে ইনভার্টেড কমা শেষ, তারপর কমা দিয়ে এখানে কোন মেমোরি থেকে তুমি নিবা সেটা এখানে বলে দিবা। আমার কথাটা বুঝতে পারছো? কোন মেমোরি থেকে নিছো? সামের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে বসাবা। আর এখানে এই লুপটা চালায় আমরা সামের ভ্যালু কত পাইছি? 15 পাইছি। ওই 15টা সে এখানে প্রিন্ট করবে। যদি যদি আমরা এখানে আয়ের ভ্যালু 10 দিতাম, তাহলে এখানে 10 যোগ করে যে ভ্যালুটা হইতো সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। 15 বসানো তো কোনো মানে নেই, তাই না? আমরা তো আর 15 দেখতে চাই, মুখে মুখে তো রেজাল্টটা দেখতে চাই। আচ্ছা, এখন এই যে আমি এখানে সাম আই এইগুলো নিয়ে এখানে লিখে ফেলছি, কিন্তু তোমাদের প্রথম থেকেই বলতেছি যে সাম এবং আয়ের জন্য মেমোরিতে একটা জায়গা দখল করতে হবে। ওই জায়গা দখল করার জন্য নিশ্চয়ই এখানে কোনো ইনস্ট্রাকশন দিতে হবে। ওই ইনস্ট্রাকশনটা আমাদের এখানে দেওয়া হয়নি। তো ইনস্ট্রাকশনটা আমরা কিভাবে দিব? ইনস্ট্রাকশনটা দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে আমরা যাকে রাখতে চাই মেমোরিতে সেটা কি টাইপের। 1 2 3 অবশ্যই পূর্ণ সংখ্যা। টাইপগুলো আসলে কি কি? টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। ইন্টিজার টাইপ হতে পারে যেগুলো পূর্ণ সংখ্যা, ফ্লোট টাইপ হতে পারে যেটা কি দশমিক, ভগ্নাংশ বা পয়েন্ট। আর হচ্ছে ক্যারেক্টার টাইপ হতে পারে। ক্যারেক্টার টাইপ মানে কি ABCD, 1 2 ক্যারেক্টার হতে পারে, সেটা পরে আলোচনা হবে। আবার বড় সংখ্যা হতে পারে, তো এরকম ডাবল হতে পারে। এখন হচ্ছে তাহলে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করতেছি 1 থেকে 5 অবশ্যই ছোট সংখ্যা এবং নর্মাল পূর্ণ সংখ্যা। সো এটা হচ্ছে ইন্টিজার টাইপ। 1 2 3 4 এটা কি দশমিক? তাহলে কি প্লট হবে? হবে না, পূর্ণ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা হলে আমরা ইন্টিজার বলবো, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। আর আমরা ওই প্রোগ্রামে বলে দিব যে আমরা কিছু ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করতে চাই, আর ওই ইন্টিজার টাইপের সংখ্যার ছোটই। তো তুমি ওই ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করা যায় এমন কিছু জায়গা দখল করো। বুঝতে পারছো? তো আমরা এটাকে কিভাবে বলে দিব? এখানে লিখবো শুধুমাত্র ইন্টিজারের আই এন্ড টি বলে আই কমা সাম। বুঝতে পারছো? এই ইনস্ট্রাকশনটা দিলেই সে মেমোরিতে জায়গা দখল করবে। জায়গা দখল করে তারপরে সে সামের ভ্যালু 0 করে দিবে, আর এখানে ফর লুপ চালাবে। যেই কাজটা বারবার করবা এটা মাঝখানে লিখবা, আর কাজটা আর কোথেকে শুরু হবে সেটা এখানে বলে দিবা, কোন শর্ত মেনে সে কাজটা করবে সেটা এখানে বলবা, আর এই ভ্যালুটা প্রত্যেকবার কত করে বাড়াইতে হয়। না না, ব্র্যাকেটের বাইরে। ব্র্যাকেটের ভিতরে লিখলে কিন্তু সমস্যা, কারণ হচ্ছে লুপে যতবারই সে ঢুকবে ততবারই সামের ভ্যালু 0 করে হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটা শুরু প্রথমে কই রাখতে হবে? লুপের বাইরে। এটা কিন্তু লুপ। এই হচ্ছে আমাদের মেইন কাজ। এইবার আমরা কিছু ফর্মালিটিস মেনটেন করব, এবং এই ফর্মালিটিসগুলো তোমাদের আজকের ক্লাসে এত ক্লিয়ার বোঝার দরকার নেই, এটা পরে বুঝলেও চলবে। তো এইটা যদি আমার মেইন কাজ হয় বা মেইন ফাংশন হয়, আমার এটা করা উচিত কি এটাকে মেইন ফাংশনের মধ্যে রাখা উচিত। তো আমি মেইন লিখব, দিয়ে একটা ব্র্যাকেট দিব। এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। মেইন ব্র্যাকেট দিয়ে এই টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি আমার পুরো কাজটা একটা ফাংশনের ভিতরে রাখলাম। কি ফাংশন? মেইন ফাংশন। এই জিনিসগুলো আপাতত মাথায় রাখো। এই ব্র্যাকেট সবসময় দিতে হয়। আসলে আমরা এটা তো মেইন ফাংশন, এটা সব সি প্রোগ্রামে এই জিনিসটা লিখতেই হবে। তুমি তোমার প্রয়োজন মতো ভিতরের জিনিসপত্র চেঞ্জ করবা, লেখাটাকে চেঞ্জ করবা, কিন্তু এই জিনিসগুলো সবসময় থাকবে। এই তো তুমি তোমার প্রোগ্রাম যখন লেখা স্টার্ট করবা তখন প্রথমেই এই মেইন এইগুলো লিখে ফেলতে পারো। এটা ছাড়াও আরেকটা লাইন লিখতে হয় উপরে, সবার উপরে, সেটা হচ্ছে ইনক্লুড এই লেস দেন stdio ডট h। এটা কিন্তু স্টুডিও না, stdio ইউ নাই। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো। প্রথম দিকে দেখা যায় স্টুডেন্টরা এই ভুলটা করে। তো ইনক্লুড stdio ডট h, এটা আসলে কেন ইউজ হয় আমি একটু বলি। এটা একটা হেডার ফাইল, stdio ডট h। এটা হেডার ফাইল। এটা তোমার ওই যে তুমি যখন তোমার কম্পিউটারে সি ইনস্টল করবা তখন এই হেডার ফাইলগুলো অটোমেটিক সেখানে
তৈরি হয়। তো হেডার ফাইল তাই তার এক্সটেনশন হচ্ছে এইচ। তোমরা এক্সটেনশন কাকে বলে জানো? তুমি যখন কোনো অডিও গান শোনো সেটার শেষে লেখা থাকে না .mp3, কোনো ভিডিও ফাইল যখন দেখো তখন .mp4, তাই না? ওই mp4 mp3 যেগুলো হচ্ছে ওই ফাইলগুলোর এক্সটেনশন। তো এখানে হেডার হচ্ছে এমন একটা ফাইল যেটার এক্সটেনশন হচ্ছে .h। আমরা যে সি প্রোগ্রাম লিখবো, সি কোড লিখবো, সেটাও কিন্তু সেটার এক্সটেনশন কিন্তু .c। তো আমি এখানে একটা হেডার ফাইল আমার প্রোগ্রামে ইনক্লুড করে নিলাম। আমি আমার প্রোগ্রামে কেন হেডার ফাইল ইনক্লুড করে নিলাম? কারণ হচ্ছে আমি এখানে কিছু ফাংশন ব্যবহার করছি, যেমন ধরো printf একটা ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করছি, কিন্তু এই ফাংশনটা কি কাজ করে এটা কি আমার প্রোগ্রামে বলা আছে? প্রোগ্রামে বলা নেই, এইটা বলা আছে ওই হেডার ফাইলে। তো তুমি যদি তোমার প্রোগ্রামে ওই হেডার ফাইলটা ইনক্লুড করে নাও, তাহলে প্রোগ্রাম এই ফাংশনগুলো চিনতে আর সমস্যা হবে না। তারা যখন এই ফাংশনটা দেখবে, printf একটা ফাংশন যার কাজ হচ্ছে তুমি এর ভিতরে যা দিবা সে সেটা প্রিন্ট করে দেখাবে, তখন এই তুমি যদি হেডার ফাইলটা ইনক্লুড না করতে তাহলে সে printf ফাংশনটা চিনতো না, এরর দেখাইতো। এখন যেহেতু তুমি হেডার ফাইলটা ইনক্লুড করছো, এখন স্যার সে যখনই printf সম্বন্ধে কিছু জানতে চাইবে তখন সরাসরি ওই হেডার ফাইলে চলে যাবে, এখান থেকে printf এর ডেফিনেশনটা সে নিয়ে আসবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তোমরা কি প্রোগ্রামটা বুঝতে পারছো? ইনক্লুড, প্রথমে তুমি হেডার ফাইলটা ইনক্লুড করে নিবা, হ্যাশ চিহ্ন দিতে হয়, এগুলো নিয়ম, এগুলোর কোনো কারণ নেই আর কি, যারা তৈরি করছে তারাই আর কি বলছে এইভাবে লিখতে। তো ইনক্লুড stdio.h, তারপরে মেইন ব্র্যাকেট দিবা। মেইনের আগে মাঝে মাঝে দেখবা যে এখানে ইন্ট লেখা আছে, ইন্ট লেখা থাকলে আবার এখানে লিখতে হয় রিটার্ন 0। কারণ হচ্ছে এই মেইন একটা ফাংশনের কাজ হচ্ছে সে কাজ করে কোনো কিছু রিটার্ন করবে, হ্যাঁ, এই জন্য বাম পাশে রিটার্ন টাইপটা লিখতে হয়। তো যদি ইন্ট লেখো তার মানে সে কোনো একটা ইন্টিজার রিটার্ন করবে, কিন্তু আমাদের এই প্রোগ্রাম আসলে যোগ করে সে যোগফল এখানে প্রিন্ট করতেছে, আসলে ওইভাবে রিটার্ন করার কিছু নাই, এই জন্য আমরা এখানে রিটার্ন 0 লিখি। আর যদি তুমি মনে করো যে নিচে কোনো কিছু রিটার্ন করবা না, তাহলে এখানে আগেই বলে দিবা ভয়েড। যখন কোনো ফাংশন কোনো কিছু রিটার্ন করে না তখন এখানে ভয়েড লিখতে হবে। তো এইগুলা ফাংশন যখন করবা তখন আরও ক্লিয়ার হবে। আপাতত শুধু তুমি এই জিনিসটা খেয়াল রাখো যে তোমার প্রোগ্রামে প্রথমে কি লিখতে হয়, ইনক্লুড stdio.h, ইনক্লুড এখানে stdio.h এটা লিখবা, আর এখানে লিখবা ভয়েড মেইন, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করবা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হচ্ছে, এইটা হচ্ছে তোমার যে কোনো প্রোগ্রামের বেসিক কমন স্ট্রাকচার, এটা লিখবা। এরপর তুমি যা করবা সেগুলো সব কই লিখবে ভিতরে, বুঝতে পারছো? ওকে, ফার্স্ট ক্লাস এখানেই শেষ।